নমস্কার, বাংলা স্ফিয়ারের নিউজ রুম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো শুধুমাত্র স্ক্রিপ্ট দেখে যদি বলতাম বা সে পুরো একদম একটা পরিকাঠামো তৈরি করে যদি বলতাম তাহলে হয়তো খানিক মেকি লাগতো। তাই জন্য ভাবলাম যে নিউজ রুম থেকে ডিরেক্ট কথা বলার সেটাই বেটার হবে। সেটা হলো যে 2014 থেকে আমরা দেখেছি, যখন থেকে বিজেপি সরকারে এসছে তখন থেকে কিন্তু তাদের যে উইনিং স্ট্রিক সেটা কিন্তু একেবারে তাই প্রায় বলা যায় অক্ষুণ্ণ ছিল। আমরা দেখেছি ওড়িশা, যেখানে নবীন পটনায়কের বিরুদ্ধে কথা বলা মানে সেটাকে ধরা হতো মানে কোনো একটা রাজনৈতিক প্রশ্ন নয়, সেটাকে ধরা হতো যে ওড়িশার মানুষের বিরুদ্ধে কথা বলা, ওড়িশার ভূমির বিরুদ্ধে কথা বলা। সেখানে আমরা দেখেছি যে কি করে বিজেপি নবীন পটনায়কের যে দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড ছিল দলের, তাকে মূলত ইস্যু করে সে একটা ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় এসছে। আমরা দেখেছি যে বাংলায় যেখানে অ্যান্টি ইনকামপেন্সি ছিল কিন্তু তা সত্ত্বেও মোটামুটি একটা জেলা স্তরে বা সংগঠনের স্তরগুলোতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি বড় ইস্যু তৈরি করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেখানে বিভিন্নভাবে অবশ্যই বারবার বলা হচ্ছে যে অনেক দুর্নীতি ছিল, চুরি ছিল, জোট চুরি ছিল, কিন্তু সব থাকলেও মানে সাধারণ যে সাংগঠনিক জেলা যারা সামলাতো সেই সমস্ত মানুষদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে রাগ, যে ক্ষোভ, সেইটাকে কিভাবে একটা ইস্যু তুলে ধরা এবং সেটাকে কিভাবে ন্যারেটিভ তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি মহারাষ্ট্রে কিভাবে শিবসেনা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এই অনেকগুলো বিষয় দেখেছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে আগস্টের একদম শুরুতে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম প্রশান্ত কিশোর জিতছেন এমন একটা সিট যেটা গত 30 বছরে কেউ ভাবতেও পারে না যে বিজেপি হারতে পারে, সেই সিট যেখানে বলা হয় যে বিজেপির যদি মানে ওই কি ইঁদুর যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তারাও জিতবে, সেরকম একটা সিট যখন বিজেপি হারছে, প্রশান্ত কিশোর জিতছে, যেখানে কিছুদিন আগে যখন বিহারে ইলেকশন হলো সেখানে কিন্তু একেবারে মানে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি 0 ভোট পেয়েছিল, 0 সিট পেয়েছিল। সেখানে দাঁড়িয়ে আজকে যখন বাঁকিপুরের মতো সিটে, যেখানে নীতিন নবীনের নিজের সিট, সে সর্বভারতীয় যে বিজেপির সেখানের সভাপতি, তার নিজের সিটে বিজেপি প্রায় 20,000 ভোটে, 19,000-এর বেশি ভোটে হারছে, তখন কিন্তু সেটা কোথাও গিয়ে বিজেপির সর্বভারতীয় স্তরে গিয়ে উদ্বেগ প্রকাশ করছে। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের যেখানে দাটিয়াতে, সেখানে যে এর আগে যে ইলেকশন হয়েছিল সেখানে কংগ্রেসের যে প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, তিনি তার পরবর্তী সময় সেই জন্য তাকে বরখাস্ত করা হয়। কিন্তু তারপরেও মোটামুটি যদি খুব ভুল না হয় মোটামুটি 6,500 ভোটে বিজেপির আশুতোষ তিওয়ারিকে সেখানে হারান কংগ্রেসের ঘনশ্যাম সিং, মোটামুটি 6,500-এর বেশি ভোটে। আর অন্যদিকে আমরা কালকে কি দেখতে পেলাম, কালকে এবং আজকে, সেটা হলো যেখানে বিজেপির বিরুদ্ধে কথা বলা এবং এনডিএর জোটের বিরুদ্ধে কথা বলা কারুর দম হতো না প্রায় বলা যায়। বিগত মোটামুটি 1.5 দশকে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি যেই এমএলএ বা এমপি বা যার দিকে তাকাতো তাকে তো নিতই। তাছাড়া রাঘব চাড্ডাকে দেখেছি যে একটা সময় প্রচুর বেশি কথা বলতো, প্রচুর বিভিন্ন রকমের ইস্যু তুলে ধরতো, সে কিন্তু প্রায় একেবারে চুপ হয়ে যায়। এরকম অনেক আমরা একের পর এক ব্যক্তিত্বকে দেখেছি যারা কিন্তু বিজেপি বা এনডিএ জোটের সাথে আসার পরে বা বিজেপি বা এনডিএ জোটের চোখ তাদের দিকে পড়ার পরে তারা কিন্তু একেবারে চুপ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, তারা কিন্তু সেই অর্থে কোনো কথা বলেনি। কিন্তু সেখানেই গতকাল পার্লামেন্ট চত্বরে আমরা একটা অন্য চিত্র দেখতে পেলাম। আমরা কি দেখতে পেলাম যে যেই 21 জন সাংসদ আমাদের তৃণমূল কংগ্রেস হারার পরে, যে 21 জন সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে একটা নতুন নামজানাহীন দলে ভিড়েছিলেন সেই এনসিপিআইতে, সেই 21 জনের মধ্যে 3 জন অর্থাৎ ইউসুফ পাঠান, খালিলুর রহমান এবং আবু তাহের, এরা কিন্তু একেবারে সবার সামনে বললেন যে তারা কোনোভাবেই এনডিএ জোটের সপক্ষে তারা যুক্ত হতে চায় না, তারা হবেও না। পরবর্তী যদি ভবিষ্যতে এরকম কোনো কথা আসে যে এনডিএ জোটের সপক্ষে তারা দাঁড়াবে কিনা বা সেই জোটে তারা যুক্ত হবে কিনা, তারা কিন্তু একেবারে সোজাসাপটাভাবে বলে দিল যে না, তারা সেই জোটে যুক্ত হবে না। কিন্তু পরে আমরা কি দেখতে পেলাম, আজকে সুস্মিতা দেব তিনি পার্লামেন্ট চত্বরে একটি বাইটে বলেন, शुभेंदु जी नए नए मुख्यमंत्री बने हैं, उन्होंने अपने विजन के बारे में बात किया कि बंगाल की जनता के प्रगति के लिए वो क्या काम करेंगे, और उन्होंने ये साफ साफ कह दिया कि जो भी जनता के हित में काम
लेकर मुख्यमंत्री के पास जाएंगे, उनको जरूर मदद मिलेगी और सरकार से सहायता भी मिलेगी। তারপরেও ইউসুফ পাঠান, তাছাড়া এই খলিলুর রহমান এবং আবু তাহেরের সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন। তারা নিজস্ব কনস্টিটিউয়েন্সিতে কিভাবে কি আধুনিকীকরণ, সাথে কি ভালো ভালো জিনিস করা যায় সেইগুলো বিষয়ে কথা হয়েছে। সেখানে তৃণমূল ত্যাগী সেই 21 জনের মধ্যে 3 জন যখন পার্লামেন্ট চত্বরে নির্ভীকভাবে বিজেপি এবং এনডিএ জোটের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলে এবং বলে আমরা কিন্তু কোনোভাবে এনডিএ জোটের সাথে যুক্ত হব না, সেটা কিন্তু একটা বড় মাত্রা দেয়, সেটা কিন্তু একটা বড় স্বর আনে প্রত্যেক বিরোধী গোষ্ঠীর মধ্যে। তাছাড়াও আরও একটি কথা, যে এই যে আমরা যে ধারাবাহিকভাবে এই কয়েকটা কথা বললাম, যে একদিকে বিজেপির 14 থেকে মোটামুটি এই 26 বিগত 1.5 দশক 12 বছরে যেই উইনিং স্ট্রিক, সেটা কোথাও গিয়ে মানে সেই যে অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া, সেটা কোথাও গিয়ে যেন খানিক হাঁপিয়ে পড়েছে। অন্যদিকে বেঙ্গল, বাংলা, ওড়িশা, মহারাষ্ট্রে যেইভাবে বিজেপি নিজেদের ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় এসছে, দল ভাগাভাগি করে দিয়েছে, কিন্তু সেখানে গিয়ে দাড়ি টানলো কে? প্রশান্ত কিশোর। তার মূল বক্তব্য কি ছিল? बिहार में ध्वस्त हुई शिक्षा व्यवस्था को सुधारा जाए, बिहार के बच्चों के लिए रोजगार हो और हम लोग के बच्चों को 10-15 हजार रुपए के रोजी रोजगार के लिए बाहर ना जाना पड़े। बांकीपुर के ये का जो आज परिणाम आया है वो बिल्कुल स्पष्ट है। बिहार की जनता अपने बच्चों के लिए, बिहार के लिए विकास चाहती है और यही वजह है कि भाजपा आज से कुछ ही महीने पहले जिस सीट को करीब 60,000 मतों से 58,000 मतों से वो जीते थे, और जीतने वाले व्यक्ति को मोदी जी ने, भाजपा के नेतृत्व ने बिहार देश का अपने पार्टी का अध्यक्ष बनाया है, जो बिहार के लिए गौरव की बात है। बावजूद इसके उसी विधानसभा के क्षेत्र के लोगों ने अगर भाजपा को इतनी करारी हार दी है, इसका मतलब बिल्कुल साफ है कि जो नेतृत्व यहाँ पर भाजपा ने थोपा है सम्राट चौधरी का, वो बिहार के लोगों को स्वीकार्य नहीं है। हम लोग चाहते हैं कि बिहार में भी प्रोग्रेसिव थिंकिंग वाला, कोई बेहतर चरित्र वाला आदमी, कोई बेहतर काबिल आदमी बिहार का मुख्यमंत्री बने। कुशवाहा बनाना है तो कुशवाहा ही बनाइए, लेकिन किसी अच्छे आदमी को बनाइए जो बिहार में रोजगार ला सके, जो बिहार में बच्चों की पढ़ाई की व्यवस्था कर सके, जो बिहार में पलायन रोक सके। এবার যদি আমরা 2029-এর দিকে তাকাই, আর মাত্র 3 বছরের পুরোপুরি বাকি নেই। সেই 3 বছরের মধ্যে আমাদের লোকসভা ইলেকশন। এবার এই ইলেকশনে কি হবে সেটা আমরা এখনই বলে দিতে পারি না, কারণ আমরা গণৎকার নই। কিন্তু যেটা বলার বিষয় সেটা হলো 2024-এ যেখানে বিজেপির ভোট সংখ্যা ছিল মোটামুটি 40%-এর মতো, সেখানে 2029-এ যদি তাকাই তাহলে আমাদের যে জেনজি বলা হয়, সেই জেনজিদের ভোট সংখ্যা কিন্তু, ভোট পার্সেন্টেজ কিন্তু 34%, 34%। এবার এই জেনজিরা হয়তো মানে বিজেপি বারবার একটা তাদের মূল ন্যারেটিভ ছিল যে হিন্দু কনসলিডেশন, হিন্দু ভোট কনসলিডেশন। সেই হিন্দু ভোট কনসলিডেশনের পাশাপাশি আরেকটা ভোট যদি কনসলিডেশন হয়, যে জেনজি ভোট, তারা যদি এই ধর্ম, জাতি, এই সমস্ত সাম্প্রদায়িক বিষয় থেকে দূরে সরে তারা যদি শুধুমাত্র প্রশ্ন, অ্যাকাউন্টেবিলিটি, তাদের ভবিষ্যৎ, রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই 5টা জিনিসকে কেন্দ্র করে তারা যদি ভোট দেয়, তাহলে কিন্তু ভোটের মানচিত্র, যে ভারতবর্ষের লোকসভার মানচিত্র, সেটা কিন্তু খানিক পরিবর্তন হতে পারে। যে 2029-এ যদি ভোটে একবার কোনো একটা বিশেষ জেনজি বাইরা কনসলিডেট করে নেয়, তাহলে কিন্তু সেটা যে কোনো পার্টির পক্ষেই। আমরা ভারতবর্ষে দেখেছি একের পর এক পার্টি কিন্তু বিভিন্ন ইস্যু তুলেছে, কিন্তু এই যে এই ইস্যুগুলো তারা কিন্তু হয়তো পার্টি ভিত্তিকভাবে, কংগ্রেস একটা সময় তুলেছে, অর্থাৎ আম আদমি পার্টি একটা সময় তুলেছে, কিন্তু বৃহৎ আকারে কিন্তু তারা সংগঠিত করতে পারেনি। এবার সেটা সময়ের বিষয় যে সেটা সংগঠিত হবে কিনা, সেটা কতটা কিভাবে সফলভাবে সংগঠিত হবে, কিন্তু সেই জন্য চোখ থাকবে 2029-এর ভোটে। কিন্তু এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি ভাবেন? যে এখনই ঠিকই কথা, যে এখনই যদি আমরা বলে দিই যে বিজেপি একেবারে ব্যাকফুটে চলে গেছে, সেটা ভুল কথা হবে। কিন্তু একদিকে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট চত্বরে গিয়ে বড় বড় হুঙ্কার দেন, তিনি বলছেন যে बांकीपुर अभी सिर्फ झांकी है, सारा इंडिया बाकी है। बीजेपी শুরু হয়ে গেছে পড়া, উইকেট পড়তে আরম্ভ করে দিয়েছে। আর অন্যদিকে যখন এই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি বিহারে, দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশে, সেখানে কিন্তু সেটা কোথাও গিয়ে বিজেপির জন্য সত্যিকারেরই উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু এই নিয়ে আপনাদের কি মতামত? এই ভিডিওতে, আজকে যে ভিডিওটা বানালাম, সেই ভিডিওতে যদি আমরা ঠিকভাবে
আপনাদের ধনাত্মক কোনো উত্তর পাই, তাহলে পরবর্তী সময় আমরা এরকম ধরনের আরও ভিডিও আনবো, যাতে আপনাদের কমেন্ট পড়ে আপনারা কি মত প্রকাশ করছেন সেই বিষয়কে একেবারে সেই বিষয় ভিত্তিক আমরা আলাদা করে বিশেষ সপ্তাহে একটা দুটো করে ভিডিও আনতে পারি। আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন দ্য বাংলা স্পিয়ার। ধন্যবাদ।